সো আমরা অলরেডি কয়েকটা জিনিস লিখে রাখছি, সবাই জিনিসটা একটু দেখেন যে আমরা আসলে আসলে কি কি জিনিস করবো এবং কোন জিনিসগুলো হচ্ছে নেক্সট ক্লাসের জন্য আমরা রেখে দিচ্ছি আর কি। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা আহ, তিনটা জিনিস হচ্ছে আজকে আমরা দেখবো। তিনটা জিনিস দেখতে আসলে আমাদের একটু বেশি সময় লাগবে, কারণ হচ্ছে আমরা গত ক্লাসে যে জিনিসটা দেখছিলাম সেগুলো ছিল খুবই সহজ সহজ। মানে এখন আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাচ্ছি, এক্সেলে কিছু কঠিন কঠিন পার্ট আমরা দেখবো আর কি। এর জন্য আমাদের একটু সময় লাগবে, এবং এই সময়টা আমাদের একটু কনসিডার করে নিতে হবে আর কি, যে কিভাবে আমরা জিনিসটাকে কাজে লাগাইতে পারি। তো আমরা শুরু করব হচ্ছে লার্জ এবং স্মল এই দুইটা ফাংশন দিয়ে। এরপরে যাবো হচ্ছে আমরা ইফ কন্ডিশন, মানে শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই যে ইফ এলস কন্ডিশন থাকে তা না, এক্সেলের মতো ইফ এলস কন্ডিশন থাকে আর কি। এবং তারপরে যাবো হচ্ছে আমরা ভার্টিক্যাল লুকআপ এবং হরাইজন্টাল লুকআপ এই জায়গাগুলোতে আর কি। আহ, তো স্মল এবং লার্জ এই ফাংশনটা ব্যবহার করার জন্য আমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিউমেরিক ডেটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এবং ইফ এলস কন্ডিশন থেকে যারা নিচের দিকে যারা আছে এরা সবাই হচ্ছে নিউমেরিক প্লাস ক্যাটাগরিক্যাল, এই দুই ধরনের ডেটা নিয়ে কাজ করে, ঠিক আছে। নিউমেরিক প্লাস ক্যাটাগরিক্যাল বোথ ডেটা নিয়ে কাজ করে হচ্ছে ইফ এলস কন্ডিশন, ভিলুকআপ, চার্ট, পিভট টেবিল এরা সবাই। কিন্তু শুধুমাত্র নিউমেরিক নিয়ে কাজ করতে হচ্ছে গত ক্লাসে যে ফাংশনগুলো দেখাইছি তারা, প্লাস আজকের ক্লাসের মধ্যে লার্জ এবং স্মল যে ফাংশনটা আছে সেটা, ঠিক আছে। তাহলে আমরা ডিরেক্টলি চলে যাই আমাদের কাজে, যে আমরা আসলে কিভাবে কাজটা করতে পারি আর কি। সো এখানে হচ্ছে আমি লাস্ট ক্লাসে আপনাদের জন্য যে ডেটা শিটটা তৈরি করছিলাম সেটাতেই যাই। সেকশন 12 এর জন্য যেটা বানানো হয়েছিল। ওকে, সো দিস আর দ্য ইনফরমেশন যেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কভার করছিলাম আর কি, ঠিক আছে। সো আজকে আমরা নতুন আরেকটা শীট তৈরি করি। সো নিচের দিকে যে প্লাস সাইনটা আছে এই প্লাস সাইনটা ডিটেক্ট করে হচ্ছে বিভিন্ন ধরনের শীট তৈরি করা। সো শীট 1 এখানে হচ্ছে আমি প্রোভাইড করি, রিনেম করি, সেটা হচ্ছে ডে 1। এবং শীট 2 এটাকে আমি রিনেম করি এজ এ ডে 2 হিসেবে, ঠিক আছে। সো ডে 1 এবং ডে 2 এই দুইটা জিনিস আমার এখানে। তো এখানে আমি প্রথমে হচ্ছে কিছু ডেটা নিব ফর describe our large and small function, but data must be an unsorted. Okay, ডেটা অবশ্যই আনসর্টেড হতে হবে। কেন আনসর্টেড কথা বলতেছি, কারণ সর্টেড ডেটার মধ্যে লার্জ নাম্বার এবং হচ্ছে স্মল নাম্বার সেটা বের করাটা খুব সহজ, ঠিক আছে। যেমন হচ্ছে 1 থেকে 10, একের 1 2 3 4 এইভাবে যদি থাকে তাহলে সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট আর 10 সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড়। এটা আমরা দেখে বুঝতে পারি। ডেটাগুলো যদি আনসর্টেড অবস্থায় থাকে, যেমন অগোছালো অবস্থায় থাকে, তখন আমরা তো আসলে সহজে ফাইন্ড আউট করতে পারবো না যে কোনটা সবচেয়ে ছোট বা কোনটা সবচেয়ে বড়। তো তখন আমরা আসলে এই লার্জ ফাংশন বা ম্যাক্সিমাম মিনিমাম ফাংশন যেটা আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে। তাহলে আমরা প্রথমে কিছু ডেটা নেই, লাইক 10 6 0 12 15 17 13 20 27 21 17 25, তারপর হচ্ছে 26, তারপরে হচ্ছে 13। সেরকম অনেকগুলো নাম্বার আমার কাছে দেওয়া আছে আর কি, ঠিক আছে। তো এখন আমাকে এখান থেকে বের করতে হবে লার্জ এবং স্মল স্মল নাম্বার। এখন লার্জ নাম্বারটা কি, এইখানকার মধ্যে সবচেয়ে বড় নাম্বারটা যেটা সেটা হচ্ছে লার্জ নাম্বার। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম নিয়ে পড়াশোনা করছিলাম। তাহলে ম্যাক্সিমাম কি ছিল, যে কোনো একটা
ডেটা রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় নাম্বারটা কোনটা, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম। আর ঠিক একইভাবে কোনো একটা ডেটা সেটের মধ্যে সবচেয়ে ছোট নাম্বারটা কোনটা, সেটা হচ্ছে আমাদের কি মিনিমাম। ঠিক আছে, তার মানে এই যে লার্জ ফাংশনটা আমরা দেখবো, এই লার্জ ফাংশনটা ইজ সিমিলার টু মিনিমাম ম্যাক্সিমাম, বাট দেয়ার ইজ এ স্মল ডিফারেন্স। স্মল ডিফারেন্স ইজ ম্যাক্স নাম্বারটা শুধুমাত্র একটা নাম্বারই প্রোভাইড করবে, যেমন এখানকার মধ্যে সবচেয়ে বড় নাম্বারটা কোনটা সেটা। বাট ইফ আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার, হাউ ক্যান উই ফাইন্ড দ্যাট? যদি আমরা এখান থেকে সেকেন্ড লার্জেস্ট নাম্বারটা বের করতে চাই বা থার্ড লার্জেস্ট নাম্বারটা বের করতে চাই, তখন আমি কিভাবে বের করব? একইভাবে আমার কাছে স্মল নাম্বার আছে, ঠিক আছে, সো স্মল নাম্বারের মধ্যে আমি ফাইন্ড আউট করতে চাচ্ছি, ওকে স্মল নাম্বার ফাইন্ড আউট করে হচ্ছে just like the minimum function, but what else if we want to know the second smallest number but third smallest number, how can we find that? That time we can use the large or small function. ওকে, তাহলে আমরা এখন একটু দেখি যে এই লার্জ বাই স্মল এই ফাংশনগুলো আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, সো লার্জ ফাংশনটা নিয়মটা হচ্ছে লার্জ, তো এখানে LARGE, দ্যাট ইজ এই কথাটা লেখার সাথে সাথে দেখেন নিচের দিকে একটা কথা লেখা আছে, দ্য nth লার্জেস্ট এলিমেন্ট ফ্রম এ ডেটা সেট। তার মানে একটা ডেটা সেট দেওয়া আছে, এই ডেটা সেটের মধ্যে nth লার্জেস্ট, nth হইতে পারে কি ফার্স্ট লার্জেস্ট, nth হতে পারে সেকেন্ড লার্জেস্ট, nth হতে পারে থার্ড লার্জেস্ট, এরকম যে কোনো লার্জ নাম্বার হতে পারে। তাহলে লার্জ নাম্বারের প্রথমে আমাকে ডিফাইন করতে হবে হচ্ছে ডেটা সেট, কোন ডেটা সেট থেকে আমি আসলে ডেটাটা নিতে চাচ্ছি। এরপর আমাকে বলতে হবে আমি আসলে কোন নাম্বারের ডেটা সেট নিয়ে কাজ করবো, মানে কত নাম্বারের লার্জ সেটটা জানতে চাচ্ছি, লার্জেস্ট নাম্বারটা। এটা কি প্রথম লার্জ নাম্বারটা জানতে চাচ্ছি, না দ্বিতীয় লার্জ নাম্বারটা জানতে চাচ্ছি, না তৃতীয় লার্জ নাম্বারটা, ইজ ডিপেন্ড আপন দিস প্যারামিটার। ঠিক আছে, আমি যদি এখানে 1 দিয়ে দিই তাহলে সে আমাকে কত দিচ্ছে, লার্জ নাম্বার হচ্ছে 27। ঠিক আছে, তাহলে এই যে ডেটা সেটটা আছে এই ডেটা সেটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 27। সিমিলারলি আমি যদি এখন জানতে চাচ্ছি সেকেন্ড লার্জ নাম্বারটা কত, তাহলে এখন কি করব, 1 এর জায়গায় বসাই দেব হচ্ছে 2, 26, this is the second largest number. What is the 26? This is the 26. থার্ড লার্জ নাম্বারটা যদি জানতে চাই তখন আমি কিভাবে করব, this is the 3, তখন আমি পাবো কত, 25। আমি যদি বলতে চাই যে 10th লার্জেস্ট নাম্বারটা কত, সে আমাকে বলে দিবে this is the 13। তার মানে হ্যাঁ বলেন স্যার, স্যার এর আগে কিছু করেছেন নাকি এটাই করাচ্ছেন? এর আগে কিছু কথাবার্তা বলছে আর কি হালকা, ওটা আপনি পরে ভিডিও দেখে নিয়েন আর কি যে কি বলছিলাম। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে nth মানে হচ্ছে n-তম সংখ্যা আর কি। ঠিক আছে, দ্যাট ইজ কততম লার্জ নাম্বার আমি জানতে চাচ্ছি। তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো লার্জ নাম্বার আমরা ডিফাইন করতে পারি। অ্যাজ ওয়েল এস আমরা স্মল নাম্বারের ক্ষেত্রেও সেম কাজটা করতে পারি। স্মল কি হচ্ছে যে nth স্মলেস্ট এলিমেন্ট অফ এ ডেটা সেট, কোন একটা ডেটা সেটের মধ্যে বা কোন একটা ডেটার মধ্যে nth এলিমেন্টটা কোনটা আছে বা স্মলেস্ট এলিমেন্ট কোনটা আছে। সেম কথা লার্জের মতো, প্রথমে সে হচ্ছে একটা ডেটা সেট নিবে, নিলাম আমি ডেটা সেট, এবং আমি এখানে বললাম যে সবচেয়ে প্রথম ছোট নাম্বারটা কত, সবচেয়ে ছোট নাম্বার, দিস ইজ দ্য ফার্স্ট স্মলেস্ট নাম্বার, দ্যাট ইজ 0। এখানকার সবচেয়ে ছোট নাম্বারটা হচ্ছে 0। তারপরে যদি আমি বলি সেকেন্ড স্মলেস্ট নাম্বার, তাহলে সেটা হচ্ছে কত, 6, 0 পরে সবচেয়ে ছোট হচ্ছে 6। তারপরে যদি আমি বলি থার্ড স্মল নাম্বার, তাহলে আমি কি বলতে পারবো, দিস ইজ 10। আমি যদি বলি ফোর্থ স্মল নাম্বার, তাহলে কত আসতেছে, 12। আমি যদি বলি হচ্ছে ফিফথ স্মল নাম্বার, তাহলে কত আসতেছে, 13। তাহলে দেখেন লার্জের ক্ষেত্রে 13 কখন পাইছিলাম, 10th লার্জ নাম্বার, আর ফিফথ স্মল নাম্বার এটা হচ্ছে 13। ঠিক আছে, তো জিনিসটা কি একটা প্যাটার্নের মধ্যে দিয়ে আসে। তাহলে প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে আমি এখানে একটু লেখার চেষ্টা করি, হোয়াট এভার ইট ইজ স্মল অর লার্জ, ইট ডাজন্ট ম্যাটার। যাই হোক না কেন, আমাকে প্রথমে থাকবে হচ্ছে
লার্জ, আমার প্রথমে থাকে হচ্ছে ডেটা সেট, আমাকে ডেটা সেটটা ডিফাইন করতে হবে, তারপরে হচ্ছে nth পজিশন, nth পজিশনটা আমাকে এখানে বলতে হবে যে কিভাবে বা কোন nth পজিশনে আমি আসলে জিনিসটাকে ডিফাইন করতেছি। একইভাবে স্মলের ক্ষেত্রেও সেম জিনিস, আমাকে প্রথমে লিখতে হবে হচ্ছে ডেটা সেট, তারপরে হচ্ছে nth পজিশন। বুঝতে পারলাম? তার মানে এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো জিনিসকে আমার নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারি আর কি। So this is the pretty straightforward of small and large function. Now come up to the second thing. If condition. শুধু যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ থাকবে এটা আসলে একটা ভুল কথা, যে কোনো জায়গায় ইফ থাকতে পারে, ঠিক আছে? তো এইখানকার ইফ কন্ডিশন গুলো আসলে কিভাবে কাজ করে, বা আমরা যদি ইফ কন্ডিশন নিয়ে এক্সেলে কাজ করতে চাই সেটা আসলে কেমন বিহেভ করবে, বা আমি আসলে কিভাবে এটাকে কাজে লাগাতে পারবো, তো সেটা দেখার জন্য হচ্ছে আমাদের ইফটা আসলে কি সেটা আগে বুঝতে হবে এখানে। যেমন নর্মালি আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, বা আপনারা যারা আইসিটিতে সি পড়ে আসছেন তারা জানেন যে আমাদের সি এর মধ্যে যে ইফ কন্ডিশনটা থাকে সেটা থাকে হচ্ছে এরকম, ইফ এলস ইফ এলস, জিনিসগুলো এইভাবে থাকে। ইফ কন্ডিশন ইফ থাকে, তারপর হচ্ছে এলস ইফ থাকে, তারপরে কি থাকে, এলস থাকে। কিন্তু এক্সেলের ক্ষেত্রে এরকম তিনটা জিনিস থাকে না, এক্সেলের থেকে শুধু থাকে হচ্ছে ইফ। এই ইফ এর মধ্যে প্রথমে থাকে হচ্ছে কন্ডিশন, তারপরে থাকে হচ্ছে রেজাল্ট, রেজাল্ট 1, রেজাল্ট 2। তাহলে হোয়াট ইজ দ্য রেজাল্ট 1 এন্ড রেজাল্ট 2? কন্ডিশন যদি ট্রু হয়, ইফ ইট ইজ ট্রু, then it is connected with result 1, and if that condition is false, then it directly goes to the result 2। তার মানে ইফ কন্ডিশনটা হচ্ছে এরকম যে আমরা যে ইফটা নিয়ে কাজ করব সেই ইফের মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে কন্ডিশন, একটা কন্ডিশন নিয়ে আমরা কাজ করব। সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমরা রেজাল্ট 1 এ যাব, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে হচ্ছে আমরা রেজাল্ট 2 তে যাব। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা আসলে বোঝার চেষ্টা করি যে কিভাবে আসলে আমরা কাজটা করতে পারি। মনে করেন কিছু স্টুডেন্ট আছে, এই স্টুডেন্ট গুলার টোটাল রেজাল্ট আমার কাছে আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি তাদের পাস অর ফেল স্ট্যাটাসটা আমি জানতে চাই, ঠিক আছে? তো কিভাবে হবে, সো আমি এখানে একটা টেবিল তৈরি করি। স্টুডেন্ট 1 সে মনে করেন পাইলো হচ্ছে 65, স্টুডেন্ট 2 সে পাইলো মনে করেন 80, স্টুডেন্ট 3 সে পাইলো মনে করেন 40, এবং স্টুডেন্ট 4 সে পাইলো মনে করেন 33। তাহলে এখন কি হবে, তাহলে এখন যদি আমি জানতে চাই যে স্টুডেন্ট 1 যে 65 পাইলো সে কি আসলে পাস করছে না ফেল করছে, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি। তাহলে আমরা আপাত দৃষ্টিতে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে 40, অ্যাটলিস্ট 40 পাইতে হবে পাস করার জন্য, 40 এর নিচে হলেই ফেল। তাহলে আমরা যদি এখন যাই তাহলে সেটা হচ্ছে পাস 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 ফেল, ইনফরমেশনটা আসতেছে, এটা আমরা দেখে খুব সহজে বুঝতে পারতেছি। কিন্তু এইটাকেই, এই কাজটাকেই আমি যদি এখন এক্সেলের মধ্যে করি তখন সেটা আসলে কিভাবে করতে পারবো, ঠিক আছে? তার মানে এক্সেলের মধ্যে আমাকে প্রথমে কি করতে হবে, ইটস এ কন্ডিশন, একটা কন্ডিশন নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে এই কন্ডিশনটা যদি কোনো কারণে ট্রু হয় বা সামহাও যদি এটাকে ট্রু আমি ধরতে পারি বা ট্রু প্রুফ করাতে পারি, তাহলে আমি যাবো হচ্ছে এখানে যে রেজাল্টটা থাকবে এই রেজাল্টের কাছে। আর যদি ফলস হয় এই কন্ডিশনটা, তাহলে এই পরে যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টের কাছে যাবে। তার মানে দেখেন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করতাম, ইফ যদি কন্ডিশন ঠিক হইতো
তাহলে ইফের ভিতরে যাইতাম, আর নইলে কোথায় যেতাম, এলসে যেতাম। তাহলে এখানেও দেখেন কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফের রেজাল্টটা প্রিন্ট হবে, কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেসিক্যালি এলস। ঠিক আছে, সো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো জিনিসকে ইফ এলস এর মধ্যে কাজে লাগাইতে পারি। তাহলে এবার একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবো যে কিভাবে কাজগুলো হচ্ছে। আমি হচ্ছে ইফ কন্ডিশন নিয়ে কাজ করব। তো তার আগে হচ্ছে আমরা একটা ডেটা সেট বানাই। সো আমার কি কি আছে, স্টুডেন্ট নেম, টোটাল মার্কস, পাসওয়ার্ড, ফেল। সো আমি এখান থেকে একটা ইনফরমেশন বানাইতে যাচ্ছি। ঠিক আছে, স্টুডেন্ট নেম হচ্ছে, সরি স্টুডেন্ট নেম না, স্টুডেন্ট আইডি। ঠিক আছে, স্টুডেন্ট আইডি হচ্ছে 1, সে টোটাল পাইলো হচ্ছে 65। স্টুডেন্ট আইডি 2, সে পাইলো হচ্ছে 40। স্টুডেন্ট 3, সে পাইলো হচ্ছে 80। স্টুডেন্ট 4, সে পাইলো হচ্ছে 33। ঠিক আছে, সো এখন আমি এই ইনফরমেশন থেকে জানতে চাচ্ছি যে তারা আসলে ফেল অর পাস ইউজিং দ্য ইফ কন্ডিশন। এটা এখন কিভাবে করবো সেটা দেখেন। তো আমি আগে প্রথমে এই রেজাল্টটা বের করি, প্রথম রেজাল্টটা বের করি, তাহলে অটোমেটিক্যালি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই রেজাল্টগুলো আমরা পর্যায়ক্রমে বের করতে পারবো। তাহলে আমি যদি প্রথমে আমি ইফ কন্ডিশনে আসি, আমি এখানে যদি যাই, ইফ রিটার্ন ভ্যালু ডিপেন্ড অন দ্য লজিক্যাল এক্সপ্রেশন। তো হোয়াট ইজ দ্য লজিক্যাল এক্সপ্রেশন? লজিক্যাল এক্সপ্রেশন জাস্ট আপাতত মনে রাখেন, লজিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে আমার একটা কন্ডিশন। কন্ডিশনের উপর বেসড করে যে ডেটাটা আসবে বা যে রিটার্নটা আমি পাবো অথবা যে আউটপুটটা আমি পাবো তাকেই বলে হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, তার মানে এখন আমি যদি যাই, আমাকে প্রথমে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে দ্যাট ইজ রিপ্রেজেন্ট দ্য D6। দেখেন একটা সংখ্যা হাইলাইট হয়েছে, D6 কোনটা, এই 65, এটা হচ্ছে আমার D6। D6 এই যে সংখ্যাটা, সেটা কি আসলে 40-এর থেকে 40-এর সমান না বড়? যদি এই কন্ডিশনটাকে স্যাটিসফাইড করে তাহলে আমি বলবো পাস। আর যদি কন্ডিশনকে স্যাটিসফাইড না করে তাহলে আমি বলবো ফেল। তাহলে এখন যদি দেখি তাহলে কি আসতেছে, পাস। দেখেন আমি কন্ডিশনটা কি লিখছি, একটু সবাই একটু দেখেন, যারা যারা আছেন এখানে বা যারা যারা ভিডিওগুলো দেখবেন তারা দেখেন একটু যে ডি সিক্স কোনটা, দিস ইজ দ্য ডি সিক্স। সো কন্ডিশনটা কি, D6 কে অবশ্যই 40-এর থেকে বড় হইতে হবে, নইলে আমি পাস করতে পারবো না, তাই না? 40-এর সমান বা বড় হইতে হবে। একমাত্র এই সংখ্যাটাই যদি 40-এর সমান বা বড় হয় তাহলে আমি বলবো পাস। আর যদি এই D6 এটা যদি 40-এর থেকে ছোট থাকে তাহলে D7। স্যার, আপনার কথা মাঝখান দিয়ে মিউট হয়ে যাচ্ছে, মানে আসতেছে না। কথা বোঝা যাচ্ছে না ঠিক মতো? আচ্ছা, মাঝখান দিয়ে কথা চুপ হয়ে যাচ্ছেন আপনি আর কি। কথার মাঝখানে একদম চলে যাচ্ছে। সবাই কি সেম প্রবলেমটাই পাইছেন? জি স্যার। আচ্ছা, কোন জায়গাটা আপনারা মিস করছেন সেটা একটু বলেন তো। আচ্ছা, লাস্ট মিনিটটা একবার বলেন, মানে এই সেকেন্ড ঘরটা যে বুঝাচ্ছেন। মানে এই যে প্রথম যে জিনিসটা দেখাইলাম সেটা, এইটা, না স্যার, পরেরটা। এটা তো এখন শুরুই করি নাই আর কি, এটা এখন শুরু করবো আর কি। আচ্ছা, স্যার, একই লজিক দিয়ে কি আমরা পুরা কলামটা ইয়া করতে পারবো না, নাকি প্রত্যেক ঘরের জন্য আবার বারবার লিখতে হবে? পুরা ঘরটা করতে পারবো, কিন্তু পুরা ঘরটার জন্য আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে আর কি। সমস্যাটা কি হলো, টু ডিভাইড
one device is connected. Okay, let's see এখন কি হয় আর কি। Hopefully কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সো তাহলে এখন আমি যে কাজটা করতে চাচ্ছি, দ্বিতীয়তে যদি যাই, দ্যাট মিনস সেকেন্ড, স্টুডেন্ট 2 এর জন্য যদি আমি ইনফরমেশন জানতে চাই, তখন কি করব আমি? তখন যে কাজটা করব সেটা হচ্ছে ইফ সেম থিংস D7 D7 এর জন্য ইনফরমেশন আমি জানতে চাচ্ছি, D7 কে অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল কি হতে হবে, 40 হতে হবে। যদি হয় তাহলে আমি তাকে বলবো ইটস পাস, আর না হলে আমি তাকে কি বলবো, ইটস ফেল। ঠিক আছে, তাহলে আমি কি দেখতেছি, ইটস এ পাস। তাহলে এইভাবে আমি আমার এখানে ইনফরমেশন আছে হলো 4টা, আমি তাহলে 4টা 4বার লিখতে পারি, ইটস ওকে। যদি আমার কাছে এখানে 400টা ইনফরমেশন থাকে তাহলে তো আমি লিখতে পারবো না, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে যে কাজটা করব সেটা আমি একটা বের করব। একটা বের করার পর এটার লাস্টের দিকে দেখেন যে প্লাস সাইনটা আছে, এই প্লাস সাইন দিয়ে আমি যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে অটোমেটিক্যালি সে আমাকে ডিটেক্ট করবে যে কি আসছে। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি যখন ডিটেক্ট হচ্ছে তখন আমি ইজিলি ইনফরমেশন গুলা দেখতে পারতেছি যে কোনটা কিভাবে কাজ করতেছে। তার মানে কি করলাম আমি, ইফ এর কন্ডিশনটা একটু আরেকবার সবাই একটু দেখেন যে প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে আমি কন্ডিশনটা নিলাম, দ্যাট ইজ D6 is greater than or equal 40. This is the condition. এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয় তাহলে আমি কি করব, এইখানে যাব, আর এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড না হয় তাহলে আমি যাব কোথায়, এই জায়গায়। ওকে, তো এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা নেক্সট যে ইয়েতে যাব, ইনফরমেশনে যাব, সেটাতে আসি। ঠিক আছে, সো এটা তো বুঝলাম। এখন আমি এখানে একটু ছোট্ট জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা অ্যাড করতে চাচ্ছি। এই যে 65 মানে কি, 65 মানে কি A প্লাস, নাকি 65 মানে A মাইনাস, নাকি B প্লাস, না B না C প্লাস, কোনটা? এই গ্রেডটা আমি জানতে চাচ্ছি। ঠিক আছে, তার মানে এখন আমি ইনফরমেশন জানতে চাচ্ছি এই পর্যন্ত। আমি পাস বা ফেল জানতে পারছি, কিন্তু আমাকে এবার গ্রেডটা জানার ইচ্ছা আমার। তাহলে আমরা প্রথমে একটু গ্রেডিং সিস্টেমটা দেখি, আমাদের গ্রেডিং সিস্টেমটা কি সেটা দেখলে তো আমরা বুঝতে পারবো। সো আমাদের গ্রেডিং সিস্টেমটা হচ্ছে এরকম, যদি 80 সমান বা তার বেশি থাকে তাহলে আমরা কি বলি, A প্লাস। যদি 75 থেকে তাহলে আমি কি বলি, A। 70 থেকে 74 কি বলি, A মাইনাস। ঠিক আছে, এরপরে 65 থেকে 69 এটা হচ্ছে B প্লাস। আবার হচ্ছে 60 থেকে 64 এটা হচ্ছে B। 55 থেকে 59 সেটা হচ্ছে B মাইনাস। 50 থেকে 54 সেটা হচ্ছে C প্লাস। 45 থেকে 49 সেটা হচ্ছে C। আবার 40 থেকে 44 এরা হচ্ছে D। আর লেস দেন 40 সেটা হচ্ছে কি, F। তাহলে এখন আমি যে মার্কটা আছে স্টুডেন্ট 1, সে পাইছে হচ্ছে 65, তাহলে তার গ্রেডটা কত, তার গ্রেডটা হচ্ছে 65। যদি দেখি তার গ্রেড হচ্ছে B প্লাস। তাহলে এই ইনফরমেশনটা আমি এখন কিভাবে এক্সেলের মধ্যে লিখব, আগে তো আমার এক্সেলে একটা সংখ্যা ছিল, এখন তা এক্সেলের সংখ্যা হয়ে গেছে কত, একটা রেঞ্জ 75 থেকে 79। তাহলে এই জিনিসটা যদি আমরা এখন দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে এই ইনফরমেশনটা বা এই ডেটাটা নিয়ে আমরা কাজ করতে পারি আর কি। ঠিক আছে, তাহলে দেখি এটার জন্য আমরা কিভাবে ইফ এলস কন্ডিশনটা রেডি করতে পারি আর কি। সো ফর গ্রেড
গ্রেডিং এর জন্য যদি ইনফরমেশনটা রেডি করি তাহলে একটু দেখেন, এখানে একটা ইফ কন্ডিশন দিলাম। আমি ইফ কন্ডিশনের প্রথমে আমি বলে দিব যে আমি কাকে ধরে কাজ করতে চাচ্ছি, দ্যাট ইজ দ্য D6, এই নাম্বারটা ধরে কাজ করতে চাচ্ছি। এটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 80 হয় তাহলে আমি কি বলবো, ইউ আর গেটিং A+। যদি না হয় এলস কন্ডিশন। এলস কন্ডিশন কিভাবে দিব, এখানে তো ইফের মধ্যে, এক্সেলে তো কোনো এলস কন্ডিশন বলে কিছু নাই, এক্সেল তো সব ইফ। তাহলে এক্সেলের যেটা ফেল্ড কন্ডিশন, আমি কি বলছিলাম একটু আগে, যেটা ফেল্ড কন্ডিশন সেটাকে আমরা এলস কন্ডিশন ধরতে পারি। ঠিক আছে, এখন দেখেন এখানে আমি এলস এর মধ্যে কি আমি আবার একটা ইফ দিচ্ছি আর কি। ইফ একই কথা, B6 is greater than or equal 75, তাহলে আমি কি বলবো, একইভাবে 70 না 75 না, বুঝে নেই, সেটা 70 হবে। কোনটা 70 হবে এখন, হ্যাঁ এখন 70 হবে আর কি। D6 is greater than or equal যদি 70 হয় তাহলে আমি কি লিখবো, A minus। if D6 is greater than or equal, এবার কত আসবে 65, এটা যদি হয় তাহলে কি হবে B plus। if D6 is greater than or equal 60 হয় তাহলে আমি তখন কি লিখতেছি B। if B6 is greater than or equal হচ্ছে এবার 55 যদি হয় তাহলে আমি কি বলবো, B minus। if B6 is greater than or equal 55 এর পরে আমার লেস দেন মার্কটা কত আছে, সেটা হচ্ছে 40, তো না 50 যদি হয় তাহলে আমি তার কাছে পাবো হচ্ছে C প্লাস। if B6 is greater than or equal 45 যদি হয় তাহলে আমি কি পাচ্ছি C। if B6 is greater than or equal 40 যদি হয় তাহলে আমি তার জন্য কি পাবো, আর যদি নাম্বারটা 40 থেকে বড় না হয় তাহলে মানে কি হচ্ছে, সে 40 থেকে ছোট হচ্ছে। 40 থেকে ছোট হইলে কি হবে এফ, তার মানে এখানে কি আমি এস কন্ডিশন দিচ্ছি হলো, এবং যতগুলো ইফ কন্ডিশন ছিল প্রত্যেকটা একবার করে ক্লোজ করব। এখন যদি আমি এন্টার দিই তাহলে আমি কি পাচ্ছি বি প্লাস। 65 মানে হচ্ছে বি প্লাস। তাহলে এইভাবে ঠিক আগের বার যেমন হচ্ছে আমি একটা করে নিচের গুলা টান দিছিলাম, এবার হচ্ছে একটা লিখবো, দেন নিচের দিকে আমি একটা টান দিব, তাহলে ইনফরমেশনটা দেখতে পাবো কি পাইলাম। তাহলে 65 তার জন্য পাইলাম হচ্ছে বি প্লাস, 40 সেটা হচ্ছে ডি, 80 দ্যাট ইজ দ্য হচ্ছে এ, 33 দ্যাট ইজ দ্য এফ। ঠিক আছে, এখন এখানে 40 জায়গায় আমি যদি সামহাও এখানে 54 পাই তখন আমার কি হয়ে যাবে, 54 মানে হচ্ছে সি প্লাস, কারণ 54 কোথায় আছে, 54 হচ্ছে 50 থেকে উপরে আছে। ঠিক আছে, 50 থেকে যখনই উপরে থাকবে তখন আমি কি লিখবো, দ্যাট ইজ সি প্লাস। আবার এটা মনে করেন যে আছে হচ্ছে 55, 55 হলে কি হয়ে যাচ্ছে, বি মাইনাস হয়ে যাচ্ছে, কারণ এখানে কি 55 এর উপরে থাকলে সেটা কি বি মাইনাস। ঠিক আছে, আমি যদি 59 পাই তারপরেও কি বি মাইনাস। মানে এইভাবে কি করতে পারি, যে কোনো ইনফরমেশনকে আমরা চাইলে ইফ এর মাধ্যমে বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করে কাজগুলো করতে পারি। ওকে, তো এরপরে আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্রেড পয়েন্ট। গ্রেডিং পাইলাম, গ্রেড পয়েন্টটা কত। সো সেম ইনফরমেশন, সেম ভাবে আমরা কাজ করব। সো গ্রেডিংটা আমরা স্টুডেন্ট 1
আমি প্রথমে ফাইন্ড আউট করলাম পাস না ফেল, তার গ্রেড কত, এবার ফাইন্ড আউট করবো তার গ্রেড পয়েন্টটা কত। তাহলে গ্রেড পয়েন্ট আমরা আসলে কিভাবে ফাইন্ড আউট করতে পারি সেটা জানার জন্য আমাদের আসলে প্রথমে গ্রেড পয়েন্টটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যেমন হচ্ছে কি হচ্ছে এটা, মনে করেন যে এ এ প্লাস যদি আমি পাই তাহলে আমার গ্রেড পয়েন্টটা কত, 4.00। যদি হচ্ছে আমি এ পাই তাহলে আমার গ্রেড পয়েন্টটা কত, 3.75। যদি এ মাইনাস পাই তাহলে গ্রেড পয়েন্ট কত, 3.50। যদি বি প্লাস পাই তাহলে গ্রেড পয়েন্ট কত, 3.25। যদি বি পাই তাহলে কত, 3.00। যদি বি মাইনাস পাই 2.75। সি প্লাস যদি পাই 2.5। যদি সি পাই 2.25। যদি ডি পাই তাহলে কত, 2। আর যদি এফ পাই তাহলে কত, 0। এখন আমি দুইটা জিনিস দেখাই দিছি, পাস ফেল কিভাবে করে, গ্রেড কিভাবে নিয়ে আসে। গ্রেডিং পয়েন্ট আমি বলে দিলাম যে এ প্লাস যদি আমি পাই তাহলে আমি পাবো কত, 4। এ যদি পাই তাহলে আমি কত পাবো, 3.75। আমি যদি এ মাইনাস পাই তাহলে পাবো কত, 3.50। এটা হচ্ছে আপনাদের টাস্ক, আপনারা নিজেরা সলভ করবেন যে গ্রেড পয়েন্টটা কিভাবে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এক্সেলের মধ্যে এই কাজটা করবেন ইউজিং ইফ কন্ডিশন। সো এটা নিয়ে আমি আর কোনো কথা বলছি, আমি ক্লু বলে দিলাম, বাকিটা আপনারা করবেন। ঠিক আছে, ওকে। সো এবার নেক্সটে আসি। নেক্সটে আমাদের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস, সেটা হচ্ছে ভি লুকআপ এন্ড এইচ লুকআপ। So VLOOKUP means vertical lookup, আর H lookup means horizontal lookup। ঠিক আছে, তার মানে ভার্টিক্যাল লুকআপ এবং হরাইজন্টাল লুকআপ, এই দুইটা লুকআপ নিয়ে আমরা আসলে কাজ করব। কিন্তু কথা হচ্ছে যে এই দুইটার মেইন কাজ কি, কেন আমরা ভার্টিক্যাল লুকআপ ইউজ করব, কেন হরাইজন্টাল লুকআপ ইউজ করব, তার অ্যান্সারটা হচ্ছে সার্চ। ভি লুকআপ এবং এইচ লুকআপ এই দুইটার মেইন কাজ হচ্ছে ডেটা সার্চ করা। ঠিক আছে, সো আমার কাছে অনেক বড় একটা টেবিল আছে, অনেক বড় টেবিল থেকে আমি আসলে জানতে চাচ্ছি একটা পার্টিকুলার ইনফরমেশন আছে কিনা। তো এই ধরনের কাজের জন্য আমরা আসলে ইউজ করি হচ্ছে লুকআপ টেবিল বা ভি লুকআপ বা এইচ লুকআপ টেবিল। ঠিক আছে, মনে করেন যে অনেক স্টুডেন্ট আছে সাউথ ইস্টে, মনে করেন যে সিএসসি ডিপার্টমেন্টে 1400 রানিং স্টুডেন্ট আছে। রানিং স্টুডেন্ট হচ্ছে 1400, মানে ব্যাচ একদম ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে লাস্ট সেমিস্টার পর্যন্ত কারেন্ট স্টুডেন্ট আছে 1400। এখন 1400 স্টুডেন্টের মধ্যে আমি যদি 5টা স্টুডেন্টের ইনফরমেশন জানতে চাই, তখন তো আমাকে আসলে কি করতে হবে, সার্চ করতে হবে 5টা স্টুডেন্ট সম্পর্কে, 5টা স্টুডেন্টের আইডি ধরে সার্চ করতে হবে। তাহলে এই যে সার্চিং গুলা 1400 থেকে 5জনকে বের করে নিয়ে আসা, এই কাজগুলা এই এক্সেলে ভি লুকআপ বা এইচ লুকআপের মাধ্যমে কাজ করা হয় আর কি। ঠিক আছে, তো আমি এখন একটা টেবিল তৈরি করি, আগে আগে একটা টেবিল তৈরি করি, দেন তারপর হচ্ছে আমরা ওই টেবিল ওয়াইজ কাজগুলা করবো যে কিভাবে বা কোন জিনিসটা আমি আসলে সার্চ করে বের করতে চাই। তো প্রথমে আমরা একটা টেবিল রেডি করি, দেখি। So we are trying to VLOOKUP.
ওকে, সো নেমের পরে আমি যাব হচ্ছে ইউনিট, ঠিক আছে। সো মনে করেন আমাকে এই কয়টা ইনফরমেশন আছে আমার কাছে, ঠিক আছে। সো আমি কিছু ডেটা এন্ট্রি করি। ওকে, সো দেখেন ইনফরমেশন গুলো একটু খেয়াল করে দেখেন যে আমার কাছে কি কি ইনফরমেশন আছে। প্রথমে আসলে ডেট, তারপর হচ্ছে প্রোডাক্ট, তারপর হচ্ছে রিজিয়ন, তারপর হচ্ছে নেম, দ্যাট ইজ দ্য ইউনিট, কত করে ইউনিট আমার সেল করতে হবে, দিস ইজ দ্য সেলস অ্যামাউন্ট, ঠিক আছে। সো আমি যদি সেলস অ্যামাউন্ট হিসাব করি, 200, 900, $1,000, $2,200, $3,300, $1,500, যার নাম হচ্ছে এ, সে কিবোর্ড, কিবোর্ডের টোটাল সেল কত হয়েছে, বা কিবোর্ড কোন পার্সন সেল করতেছে, বা কিবোর্ড কোন রিজিয়ন থেকে সেল হচ্ছে। এই যে ইনফরমেশন গুলা কি একটা সার্চিং ইনফরমেশন,
তাহলে এই সার্চ ইনফরমেশনটা আমরা আসলে ফাইন্ড আউট করতে পারি হচ্ছে কিভাবে, বেসড অন দা ভি লুকআপ। এখন ভি লুকআপের ক্ষেত্রে একটা ইনফরমেশন মনে রাখেন, সেটা হচ্ছে যে এরা কি, দিস ইজ এ টেবিল হেডার। এটাকে আমরা কি বলি, টেবিল হেডার বলি। এই যে ডেট, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট, রিজিয়ন, নেম, ইউনিট, সেলস, দিস কল দা টেবিল হেডার। টেবিল হেডার গুলা কিভাবে আছে, টেবিল হেডার গুলা থাকে হচ্ছে হরাইজন্টালি, কিন্তু তাদের ভ্যালুগুলো আছে কিভাবে, ভার্টিক্যালি। এর জন্য এটাকে বলা হয় হচ্ছে ভি লুকআপ। ডেটা গুলা যদি ভার্টিক্যাল অবস্থায় থাকে, ভার্টিক্যালি থাকে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ভি লুকআপ। কিন্তু ডেটা গুলা যদি হরাইজন্টালি থাকে, তখন আমরা তাকে বলবো হচ্ছে এইচ লুকআপ। তাহলে এবার আমি ফাইন্ড আউট করতে চাচ্ছি, কি ফাইন্ড আউট করতে চাচ্ছি, ফর এক্সাম্পল নেম এবং সেলস প্রাইস। ঠিক আছে, এই দুটো জিনিস আমি ফাইন্ড আউট করতে চাচ্ছি। সো আমি একটা পার্সনকে চুজ করব, সেই পার্সন কত টাকা সেল করছে সেটা আমাকে সে প্রোভাইড করবে। ফর এক্সাম্পল আমি পার্সন চুজ করলাম হচ্ছে সি। সি পার্সন কত টাকা সেল করছে, সি পার্সন সেল করছে হচ্ছে $900। তাহলে $900 যদি সে সেল করে থাকে, তাহলে এখানে আমার চলে আসবে হচ্ছে 900। তাহলে ইনফরমেশনটা কিভাবে ফাইন্ড আউট করব, ইউজিং ভি লুকআপ। তাহলে ভি লুকআপের স্ট্রাকচারটাকে প্রথমে দেখি। ভি লুকআপ প্রথমে এখানে টোটাল ভি লুকআপের মধ্যে 4টা ঘর থাকে, দ্যাট ইজ 4টা আর্গুমেন্ট থাকে, 4টা ভ্যালু আমাকে এখানে দিতে হবে। তো 4টা ভ্যালুর মধ্যে প্রথম যে ভ্যালুটা, সেটা হচ্ছে আমার কাকে সার্চ করতে চাচ্ছি। আমি সার্চ করতে চাচ্ছি হলো সি কে, তারপর হচ্ছে একটা কমা, একে আমি সার্চ করতে চাচ্ছি। দ্বিতীয়তে হচ্ছে ডেটা সেট, কোন ডেটা সেট থেকে আমি আসলে সার্চ করব। এখন ডেটা সেটকে আমি এখানে ফুলটা দিব, নাকি অর্ধেকটা দিব, নাকি একদম শুধু লাস্টেটা দিব, কোনটা দিব। সবসময় মনে রাখবেন, ভি লুকআপ, এইচ লুকআপ যাই হোক না কেন, যাকে সার্চ করতে চাচ্ছি সি, সি কোন কলামে আছে, নেম কলামে আছে, তাহলে এটা সবার আগে থাকবে। এইখান থেকে সার্চ করতে চাচ্ছি, কাকে সার্চ করব, সেলস অ্যামাউন্ট। যদি আমি ফর এক্সাম্পল আমি যদি রিজিয়ন থেকে সার্চ করতে চাইতাম, ফর এক্সাম্পল আমি এখানে চাচ্ছি হলো ইস্ট থেকে সার্চ করতে, তাহলে ইস্ট হচ্ছে কি আমার প্রথম রিজিয়ন, তাই না? যাকে সার্চ করতে চাচ্ছি সে কি থাকবে, ডেটা সেটের প্রথমে থাকবে। দ্যাটস দ্য ফাইনাল কথা। ফাইনাল কথা হচ্ছে এটাই, যে যাকে সার্চ করব সে হচ্ছে কলামের প্রথমে থাকবে। যেমন এখানে আমি নেম সার্চ করতে চাচ্ছি, নেম হচ্ছে প্রথমে। আমি যদি রিজিয়ন দিয়ে সার্চ করতে চাইতাম, রিজিয়ন থাকতে হচ্ছে প্রথমে। তো এরপর আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কত নাম্বার কলাম থেকে ইনফরমেশনটা আমি জানতে চাচ্ছি। দিস ইজ দ্য কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3। আমাকে ফাইন্ড আউট করতে হবে কি আলটিমেটলি সেলস। সেলসটা কত নাম্বার কলামে আছে, আমি যে ডেটা সেটটা চুজ করে রাখছি সেই ডেটা সেটের মধ্যে সেলস কত নাম্বারে। নেম হচ্ছে নাম্বার 1, ইউনিট হচ্ছে নাম্বার 2, সেলস হচ্ছে নাম্বার 3, দ্যাট ইজ 3 নাম্বার করে। এর জন্য আমি দিলাম হচ্ছে 3। অ্যান্ড ফাইনালি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এটা ট্রু অর ফলস। ট্রু মানে হচ্ছে এক্স্যাক্টলি ম্যাচ, এই যে সি, সি এর সাথে এখানে ম্যাচ করবে, এক্স্যাক্টলি ম্যাচ করবে। যদি ট্রু না দিয়ে আমি ফলস দেই, তাহলে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, যে সি এইখানেও থাকতে পারে আবার এইখানেও থাকতে পারে, দুইটার মধ্যে যে কোনো একটা নিয়ে এসে কাজ করবে আর কি, তার ইচ্ছা মতো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি দিব হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, এক্স্যাক্টলি যেখানে ভ্যালুটা আসবে সেটা আমি দিব আর কি, দ্যাট ইজ ট্রু। অথবা আমি এখানে বলে দিতে পারি হচ্ছে 1। ঠিক আছে, দিয়ে এন্টার দেই, আমার ভ্যালু কত আসতেছে 9। তাহলে সি এর জন্য আমি ভ্যালু কত পাচ্ছি 900। এখন আমি যদি বলি জি এর জন্য ভ্যালু কত পাচ্ছি, জি দিয়ে এন্টার দিব, দেখেন চলে আসছে 1500। জি এর জন্য কত আসছে 1500। তার মানে কি, আমি এখানে সার্চ করব, ওকে আমি এখন সার্চ করতে চাচ্ছি কি, আমি সার্চ করতে চাচ্ছি এইচ। এইচ কত আছে, এইচ হচ্ছে 700, মানে 7000। তার মানে এইভাবে কি করতে পারি, যে কোনো ইনফরমেশন আমি ফাইন্ড আউট করতে পারি। সো এইচ থেকে আমি ইনফরমেশন ফাইন্ড আউট করলাম, জি থেকে ফাইন্ড আউট করলাম, এইভাবে ইনফরমেশন ফাইন্ড আউট করতে পারি।
এবার একটু দেখি যে এখন এখানে দেখেন ইস্ট কয়টা আছে, 3টা আছে। যদি আমি ইস্ট নিয়ে কাজ করতে চাই তখন আমি কি করব? লাইক আমি এখানে চাচ্ছি হলো রিজিয়ন সেলস, এবং সেটা থাকবে হচ্ছে ডলারে। কোন রিজিয়নে কি পরিমাণ সেলস হচ্ছে সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে প্রথমে আমি কি রিজিয়ন চুজ করলাম, মনে করেন আমি ইস্ট চুজ করলাম, ঠিক আছে। ইস্ট রিজিয়নের ক্ষেত্রে আমি এখন কি করব, ইটস এ ভি লুকআপ, যেহেতু ডেটাগুলো ভার্টিক্যালি আছে, ভি লুকআপ আমি ফাইন্ড আউট করতে যাচ্ছি কাকে, ইস্টকে। তাহলে ইস্ট রিজিয়ন, তাহলে রিজিয়ন ঘরটা সবার আগে সিলেক্ট হবে, রিজিয়ন থেকে বাকি যারা আছে সবাই সিলেক্ট হবে আর কি। এখান থেকে আমি ফাইন্ড আউট করতে চাই কি সেলস, সেলস কত নাম্বার ঘরে, এবার 1 2 3 4, 4 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে। তারপরে আমি বললাম কি এক্স্যাক্টলি ম্যাচ হবে আর কি। তাহলে এখন দেখেন ইস্ট কয়টা আছে, 1টা 2টা 3টা, এক্স্যাক্টলি ম্যাচ হলে সে কোনটা দিবে, দেখেন কত দিছে আমাকে, 3300। তাহলে এখন একটু হিসাব করে দেখেন তো, এখানে আছে হলো 200, এখানে আছে হচ্ছে 2200, এখানে আছে হচ্ছে কত 3300। তার মানে এক্স্যাক্টলি ম্যাচ যখন করতেছি, যখন অনেকগুলা ডেটা থাকতেছে, সবার লাস্টে যে ডেটাটা সেটা কিন্তু সে আমাকে প্রোভাইড করতেছে। এখন যদি আমি বলি আই ওয়ান্ট টু গেট সাউথ, সাউথের ক্ষেত্রে দেখেন, সাউথের ক্ষেত্রে একটা আছে কত 1000, আরেকটা আছে কত 7000। তাহলে সে কি দিতেছে, এক্সাক্ট ম্যাচের কারণে যে কোনো একটা ইনফরমেশন দিতেছে আর কি। আমি যদি এখন এক্সাক্ট ইনফরমেশন না দেই, 0 দেই, তাহলে সে কি দিবে, প্রথমটা যেটা সেটা প্রোভাইড করবে। অ্যাপ্রক্সিমেট ম্যাচে অনেকগুলো ইনফরমেশন যদি থাকে তাহলে প্রথমটা আমাকে দিবে সবসময়, আর এক্সাক্ট ম্যাচে হচ্ছে প্রথমে ম্যাচ করলো এটা আমাকে দিবে, তারপরে যদি আবার থাকে তাহলে সেটা রিপ্লেস হয়ে যায় কোনটা, এটা। তারপরে যদি আবার না থাকে তাহলে রিপ্লেস হয়ে যায় কোনটা, এটা। তাহলে এইভাবে কি করতে পারবে, ইনফরমেশন গুলা আপডেট করে একদম লাস্টে যে থাকবে তাকে দিবে। আর অ্যাপ্রক্সিমেট ম্যাচ হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এখানে পাইছি, তাহলে যেখানেই পাবো প্রথমে সেখানে আমি স্টপ করে দিব সার্চিং, বাকিগুলো আর খুঁজবো না, ঠিক আছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন 0 or 1, that is true or false. True means exact match and false is approximate match. Okay, so next যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের h lookup। h lookup সম্পর্কে আমরা একটা ছোট আইডিয়া নেই। সেম v lookup এবং h lookup হচ্ছে সেম। হ্যাঁ বলেন। স্যার আমি এর আগে রিজিয়নের উপর ভিত্তি করে সেলস বের করছি, হ্যাঁ। তা আমি যদি সেলস বা সেলস এর উপর ভিত্তি করে জানতে চাই যে কে এই পরিমাণ সেলস নিছে, নেম, তাহলে কি পারবো? কারণ আপনি তো বলছেন না না, এটা পারবেন না। কারণ হচ্ছে কি সেলস হচ্ছে কি, সেলস হচ্ছে একটা অ্যামাউন্ট, ঠিক আছে। সেলস হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, আপনি একটা অ্যামাউন্ট দিয়ে তো বলতে পারবেন না যে এই অ্যামাউন্টটা কে নিছে, কারণ একই অ্যামাউন্ট অনেকেই থাকতে পারে। লেটস রাইট, আসেন দেখি। না না স্যার, আমি ওইটা জিজ্ঞেস করিনি। আপনি তো প্রথমে বলছেন যে যেটা উপর ভিত্তি করে আমরা খুঁজবো সেটা প্রথমে থাকবে। সেটা প্রথমে থাকবে, রাইট। প্রথমে যদি না থাকে সেক্ষেত্রে কি করবো সেটা আমি জিজ্ঞেস করছি। সেটাই তো বলতেছি, প্রথমে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে আর কি। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পলই দেখাই আর কি আপনাদেরকে। সেলস এর উপর বেস করে আমি জানতে চাচ্ছি হলো নেম, যে 200 টাকা যদি কেউ সেল করে তাহলে তার নামটা কি, ঠিক আছে, এই ইনফরমেশন আমরা পাই কিনা। তো আমি সেলস করতে চাচ্ছি কত 200। তাহলে এবার আমি যদি ভিলুকাপে যাই, ভিলুকাপে জানতে চাচ্ছি কি 200, ডেটা সেট কি দিব, ডেটা সেটে তো প্রথমে সেলস থাকতে হবে। এখন সেলস এর পরে কি আর কেউ আছে, নাই। তাহলে এখন আমি কি করব, আমি চুজ করলাম, মনে করেন এখান থেকে এই পর্যন্ত চুজ করলাম, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত আমি চুজ করলাম। এরপরে কি করব, কলাম নাম্বার কোন কলাম দিব, আমি কলাম দিলাম, মনে করেন যে আমি যেহেতু নেম কলাম নিয়ে কাজ করতে চাচ্ছি, এটা হচ্ছে প্রথমে আছে 1 দিলাম আর কি, ঠিক আছে। এবং এটা আমি দিলাম হচ্ছে এক্সাক্ট ম্যাচ, ইনফরমেশন কি আসে, নট অ্যাভেলেবল। ওটা এফ হবে না, কলাম নেম, যেহেতু নেম এফ কলামে আছে। আপনি চুজ করছেন কিভাবে, F13 থেকে H20, F13 কোনটা, এফ কলাম কোনটা, নেম কলাম,
কলামটা খেয়াল করেন, কলামটা হচ্ছে কি এই ঠিক আছে। আর আমি এক্স্যাক্টলি ম্যাচ করতে চাচ্ছি বা অ্যাপ্রক্সিমেট ম্যাচ করতে চাচ্ছি, যেটাই করতে চাচ্ছি না করতে যাই না কেন, সে আমাকে কোনো রেজাল্ট দিতে পারবে না। ওই ওয়ানটা কেন আসছে লাস্টের আগের ওয়ানটা? এটা লাস্টেরটা, আগের লাস্টের আগেরটা লাস্টের হচ্ছে ট্রু অর ফলস, যেটা একটু আগে বলতেছিলাম। H20 এর পরে যে ওয়ানটা আছে ওটা। এটা 3 নাম্বার ঘরের 1 না 4 নাম্বার ঘরের 1? কোন 1 এর কথা বলতেছেন? এখানে তো দুইটা 1 আছে। শেষের আগেরটা, মানে 3 নাম্বার ঘরের, এখানে তো 4টা ঘর। ফার্স্ট প্যারামিটার, সেকেন্ড প্যারামিটার, থার্ড প্যারামিটার। থার্ড প্যারামিটার হচ্ছে কোন কলামের ইনফরমেশনটা আপনি দেখতে চাচ্ছেন। যেটা আপনি সার্চ যখন করেন তখন একটা রেজাল্ট পান না? আমরা যখন ফেসবুকে সার্চ করি তখন কি একটা রেজাল্ট পাই না? তো যাকে সার্চ করব সে হচ্ছে প্রথমে থাকবে। আর এখানে তো অনেকগুলা কলাম আছে। এই এফ সেকেন্ড ঘরটা কি? F13:H20, এটা কি একটা রেঞ্জ? এখানে অনেকগুলা কলাম আছে। নেম একটা কলাম, ইউনিট একটা কলাম, সেলস একটা কলাম। এখান থেকে কোন কলামের ইনফরমেশনটা আপনি জানতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন এজ আউটপুট হিসেবে, সেটা। মানে আমি কি চাইছিলাম, সেলস ধরে নাম জানতে চাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার ফাইন্ডিং ইনফরমেশনটা কি নেম। তাহলে এখন আমি যদি দেখি F13 থেকে H20, এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আপনার নেম কলামটা কোথায় আছে? একদম প্রথমেই আছে। এই জন্য আমি এখানে কি লিখছি 1। কিন্তু এটা দিলে আপনি কখনো ইনফরমেশন পাবেন না, নট অ্যাভেলেবল। কারণ যাকে সার্চ করতে চাচ্ছি সেটা আমার টেবিলের একদম প্রথমে থাকতে হবে। আমি যে রেঞ্জটা ধরি, এই যে রেঞ্জটা ধরলাম আমি, এই রেঞ্জের প্রথমে থাকতে হবে আর কি। এই জন্য আমরা সেলস ফাইন্ড আউট করতে পারবো না, সেলস ধরে কিছু করতে পারবো না, ঠিক আছে। কিন্তু এই সেলস ঘরটা যদি আমার এইদিকে থাকতো, নেম ঘরটা যদি এইদিকে থাকতো, তখন কিন্তু হিসাব উল্টা হয়ে যেত, ঠিক আছে। দ্যাট মিনস নেমের জায়গায় যদি সেলস থাকতো আর সেলসের জায়গায় যদি নেম থাকতো, তাহলে কিন্তু আমার সিনারিও চেঞ্জ হয়ে যেত। তখন কিন্তু আমি চাইলে এই কাজটা করতে পারতাম। তো যে জিনিসটা যাবে সেই জিনিসটা অবশ্যই আমরা চেষ্টা করবো যেন করা যায়। ওকে, এইচ লুকআপ সম্পর্কে আমি জাস্ট সিম্পল একটা আইডিয়া দিব। এইচ লুকআপ জিনিসটা কি? এইচ লুকআপটা হচ্ছে আমার যে ইনফরমেশন গুলা, যেটি টেবিলের যে হেডার গুলা, তারা থাকবে হচ্ছে ভার্টিক্যাল, আর ইনফরমেশন গুলা থাকবে হচ্ছে হরাইজন্টালি। So this is my data, এবং এর পাশে থাকবে হচ্ছে তাদের ইনফরমেশন গুলো, ঠিক আছে। যা যা ইনফরমেশন ছিল সব ইনফরমেশন গুলো থাকবে কোথায়? এই পাশে। তো কয়টা ইনফরমেশন ছিল? 1 2 3 4 5 6 7 8, 8টা। 1 2, দুইটা নিয়ে আসলাম, 3 4 5 6 7 8, ঠিক আছে। 8টা ইনফরমেশন নিয়ে আসলাম। তো প্রোডাক্ট হচ্ছে চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যাপটপ, মাউস, কিবোর্ড, পাওয়ার সাপ্লাই, ওরকম ট্যাবলেট। সো ইনফরমেশন গুলো আমরা কি থাকতেছে দেখেন, ইনফরমেশন গুলো হরাইজন্টালি থাকতেছে, ঠিক আছে। ইনফরমেশন গুলো কিভাবে থাকতেছে? হরাইজন্টালি। তো এরপর আমরা কি দিব? এই যে যা ছিল ইস্ট, ওয়েস্ট, তারপর হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ইস্ট, নর্থ, সাউথ, ঠিক আছে। তো এরপর হচ্ছে নেম, কোন কোন পার্সন করছে, এ বি সি,
সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ইউনিট প্রাইস ছিল, সেটা যে প্রাইসটা থাকবে সেটা। তো এই যে ইনফরমেশনগুলো কিভাবে আছে, দ্যাট ইজ রিপ্রেজেন্ট দ্য হরাইজন্টাল রিপ্রেজেন্টেশন। এন্ড বাকি কাজগুলো কিন্তু আমার সেম। এখানে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো কিন্তু ঠিক ভিলুকআপের মতোই সেম ইনফরমেশনগুলো থাকবে। তাহলে এইচ লুক এবং ভিলুকআপের ইনফরমেশনটা যদি আমরা ফাইনালি একটু লিখি তাহলে কিভাবে আসতেছে দেখেন। ভিলুকআপের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমার থাকে হচ্ছে সার্চ এলিমেন্ট, তারপরে থাকে হচ্ছে ডেটা সেট, তারপরে থাকে হচ্ছে নাম্বার অফ কলাম দ্যাট ইউ ওয়ান্ট টু সি। যে কলামটা তুমি দেখতে চাও বা যে আউটপুটটা তুমি পাইতে চাও সেই আউটপুটটা এখানে লিখতে হবে আর কি, যে নাম্বার অফ কলাম, কত নাম্বার কলাম ইনফরমেশনটা আমি দেখতে চাচ্ছি। আর এখানে থাকে হচ্ছে 0 অথবা 1, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। আর এইচ লুকআপের ক্ষেত্রে সেম জিনিস, সার্চ এলিমেন্ট, তারপর হচ্ছে ডেটা সেট, কতটুক থেকে কতটুকু আমরা ইনফরমেশন নিতে চাচ্ছি, তারপরে হচ্ছে নাম্বার অফ রো, আগে ছিল কলাম এবার হচ্ছে কি রো, দ্যাট ইউ ওয়ান্ট টু সি, এন্ড দেন হচ্ছে 0 or 1। সো ভিলুকআপ এবং এইচ লুকআপ হচ্ছে অনেকটাই সেম, শুধুমাত্র দেখার মধ্যে পার্থক্য, যে আমি আসলে ভিলুকআপে দেখতে চাচ্ছি নাম্বার অফ কত নাম্বার কলামটা দেখতে চাচ্ছি, আর এখানে দেখবো কত নাম্বার রোটা আমি দেখতে চাচ্ছি। দ্যাটস দ্য ডিফারেন্স, আর কিছু না। সো এই পর্যন্ত হচ্ছে আপনারা রাখেন, দেখতে থাকেন। এরপরে যখন আমরা আবার ক্লাস শুরু করব, আমাদের তো কালকে থেকে একটা ছুটি চলে আসছে, ঈদের ছুটি আর কি। সো এরপর যখন ক্লাস শুরু হবে তখন হচ্ছে আমরা এখানে আমাদের দুইটা জিনিস আমি লিখে রাখছি দেখেন, একটা হচ্ছে চার্ট আর একটা হচ্ছে পিভট টেবিল। এই দুইটা জিনিস হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, ঠিক আছে। নেক্সট যখন ক্লাস শুরু হবে তখন হচ্ছে আমরা দুইটা ক্লাস পাবো আর কি। একটা ক্লাসে হচ্ছে আমরা চার্ট এবং পিভট টেবিল নিয়ে কথা বলবো, আর একটা ক্লাস থাকবে হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস, ঠিক আছে। সো ওই দুইটা ক্লাস দিয়ে আমাদের এই সেমিস্টারটা আমরা শেষ করে দিব আর কি। সো আজকে এই পর্যন্ত রাখেন, টাইম অলরেডি ওভার হয়ে গেছে। স্যার ক্লাস নেক্সট ক্লাস হবে কত তারিখ হবে? নেক্সট ক্লাস হবে হচ্ছে 26 তারিখ পর্যন্ত। তো আপনাদের বন্ধ, নোটিশ তো পাইছেন আপনারা, তাহলে 26 তারিখের পরে শুরু হবে আর কি। তাহলে 27 তারিখ তো বুধবার, 27 তারিখ ক্লাস হবে তাহলে? মানে যে তারিখে পড়ুক না কেন, আপনাদের বন্ধ যেদিন শেষ হবে তারপরের দিন থেকে আবার শুরু হবে আর কি। আর স্যার ফাইনাল এক্সামের